আসসালামু আলাইকুম। রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার। আর শুক্রবার মানে সবার ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই, বরং কাজের চাপ কিন্তু আরও বেড়ে যায়। তো শুক্রবার আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো দেরি করে ঘুম থেকে উঠেছে একটু। তো আমি যেহেতু ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে যাই, আর আজ আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টা বাজে। তো হাতেও সময় কম, যার কারণে ঝটপিট করে এই যে খিচুড়ি রান্না বসিয়ে দিচ্ছি। আর বৃষ্টির দিন মানেই বাঙালিরা খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা খুবই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না। যার কারণে আজ খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি করব। আমি এখন ইলিশ মাছের আঁশগুলো ছড়িয়ে নিচ্ছি। আমি শিঙের ভিতরে করছি একটাই কারণে, সেটা হলো ইলিশ মাছের আঁশ যদি টাইসের উপর পড়ে আর সেটা যদি শুকিয়ে যায়, দ্রুত তুলে না ফেলা হয়, তাহলে কিন্তু একদম এমনভাবে এঁটে যায় টাইসের সঙ্গে যে তুলতে অনেকটা কষ্ট হয়, অনেকটা সময়ের ব্যাপার। আর মাছ যখন কাটা হয় তখন কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যায় আঁশগুলো, যার কারণে আমি শিঙের ভিতর সব কেটে নিচ্ছি। আপনারাও এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন, দেখবেন আপনাদেরও অনেক উপকার হয়েছে, অনেকটা সময় বেঁচে গিয়েছে। আসলে আমরা গৃহিণী, সময়ের সাথে খুব দ্রুত চলতে হয় সময়ের সাথে সাথে। তো এই যে আমার মাছ কাটা কিন্তু শেষ, আর কেটে যে আমি জাস্ট পানিটা দিয়ে সিঙের ভিতর ধুয়ে দিয়েছি, আর সব ময়লা আঁশ তারপর মাছের লেজ যেগুলো কেটেছি ময়লা সবগুলো এক জায়গায় জমা হয়ে গিয়েছে। এখন এটা আমি শুধু তুলে ময়লার বক্সে ফেলে দিব। আর মাছ কাটতে কাটতে আমার খিচুড়ি রান্না করাও কিন্তু শেষ। আর মাছ কাটার সম্পূর্ণ ভিডিওটা আমি দিলাম না, এটাই কারণ যে মাছে অনেক সময় কাটতে গেলে রক্ত বের হয়ে যায়, আর এই রক্তটা কিন্তু আমাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো এখন আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছে, আর এটাকে ভাজি করতে দেব। আর মাছটা ভাজি হতে থাকুক, এরই মাঝে আমি শসাটা কেটে নিই। আমার কাছে কেন জানি খিচুড়ির সাথে একটু সালাদ টাইপের কিছু হলে খুবই ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কাজ করতে করতে আপনাদের সেই পুরাতন কথাটি আর একবার তুলে ধরি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চাইলে আপনি আমার পেজটিকে ফলো দিতে পারেন। আর এছাড়াও ছোট্ট একটা লাইক দিতেও ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওগুলো অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করে। তো এর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি রান্না বান্না করে। আর এখন এই যে রাফসানোর মামার সাথে বাহিরে যাচ্ছে, তো ওকে বাহিরে পাঠানোর একটাই উদ্দেশ্য, আমাকে কিছুটা সময় একা শান্তিতে থাকতে দিবে। আর এই টাইমটার ভিতরে আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করে নিব, কারণ ও সব সময় থাকলে আমার কাছে আমি কিন্তু কোনো কাজই ঠিক মতো করতে পারি না। তো এই যে নতুন বাসায় এসেছি, আর আসার পরে নিজের শরীরটাও অনেক খারাপ ছিল, যার কারণে বেসিনটাকে ঠিক মতো পরিষ্কার করতে পারিনি। তো আজ যেহেতু সময় পেয়েছি, রাফসানো কাছে নাই, তো নিশ্চিন্তে একটু সময় নিয়ে বেসিনটাকে পরিষ্কার করব। তো ফার্স্টে আমি কিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়েছি একটু লেবুর রস। তো এভাবে পরিষ্কার হবে খুব দ্রুত। তবে আপনারা কিন্তু ভুলেও কোনো ইউটিউবারের কথা শুনে কিংবা কারোর কথা শুনে বেসিংয়ে অথবা রান্নাঘরের যে সিঙ্ক থাকে সেটার উপর কখনো হারপিক অথবা টাইলস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে যাবেন না, এতে করে কিন্তু হিতে বিপরীত ঘটবে। টাইলস ক্লিনার দিয়ে আপনারা যদি সিঙ্ক অথবা এই যে বেসিনটা পরিষ্কার করেন, তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে। বেসিং মোটামুটি ক্লিন করে নিয়েছি, আর এখন এই যে ফ্রিজটাকে পরিষ্কার করতে চলে এসেছি। কয়েকদিন আগে ভিডিওতে দেখতে পেয়েছিলেন আমি কিন্তু ফ্রিজের ভিতরে ক্লিন করেছিলাম। আর এখন এই যে বাহিরের অংশে কিন্তু অনেক ময়লা পড়ে, আর রাফসানো খেলাধুলা করার সময় অনেক সময় বল এসে লাগে, আবার হাতের ছাপ পড়ে, যে কারণে এখন এই যে গ্লাস ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছি।
এতে করে আমার ফ্রিজের উপর যে দাগ এসেছিল, আবার বাবু হাত দিয়েছিল, আমি হাত দিয়েছিলাম, এগুলো যেটা দাগ এসেছিল সেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। এই যে আমার কিন্তু ফ্রিজটাকে দেখুন ক্লিন করা শেষ, এখন আর ছোপ দাগ নাই। আর এখন এই যে ঘর মুছতে চলে এসেছি, রাফসান যেহেতু বাসায় নাই, তো এই সুযোগে ঘরটা মুছে নিই। বাবু যেহেতু অনেক ছোট, তো ও বোঝে না ঘর মুছতে গেলে কি হয়, ও দৌড় দেয় আর এই ভিজা টাইলসের উপর কিন্তু পা সহজে পিছলে যায়, যার কারণে এই সুযোগটাই আমি ঘরটা মুছে নিয়েছি। তো ক্লিনিংয়ের কাজ শেষ করে এর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, অলরেডি 12টা বেজে গিয়েছে। এখন এই যে রান্না বান্না করতে চলে এসেছি, দুপুরের রান্না। তো দুপুরে আজ মাংস রান্না করব এবং ভাত রান্না করব। এই যে মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো মাংসর ঝোলের পানি দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ধনিয়া পাতা নিয়ে এসেছে, এগুলো আমি এখন গোড়া থেকে কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিব। এতে করে 8 থেকে 10 দিন এই ধনিয়া পাতাগুলো ভালো থাকবে, নষ্ট হবে না অথবা লালও হয়ে যাবে না। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর এখনের যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিকালবেলার অংশ। তো রান্না বান্না খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর নিচে এসেছি রাফসানকে নিয়ে, ওকে একটু ঘোরাঘুরি করাইতে এবং খেলাধুলা করাইতে। তো বাচ্চাদের কিন্তু দিনে একবার করেও হলেও বাইরে নিয়ে আসাটা জরুরি, এতে করে ওদের ঘুমের সমস্যার সমাধান হয় এবং এক্সারসাইজটাও সেই সাথে হয়ে যায়। তো বাবাটাকে নিয়ে এসেছি খেলাধুলা করাইতে। তো ও আর কি খেলাধুলা করবে, এই যে সাইকেল চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, এগুলো দেখে ও খুব খুশি, এগুলো দেখা নিয়ে ব্যস্ত। তো বাবুকে নিয়ে বাসায় চলে এসেছি, আর এর মাঝে অলরেডি কিন্তু সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তো আজ রাতে একটু পিঠা তৈরি করছি, যেহেতু ওরা সবসময় বাসায় থাকে না, তো আজ পিঠা তৈরি করছি। তো প্রথমে গরম পানিতে আমি আটা দিয়ে এই যে একটা খামি তৈরি করে নিয়েছি, তার ভিতরে ডিম, লবণ এবং একটু তেল দিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল তৈরি করে নিয়েছি। আর এগুলো এখন একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। এরপর ছোট একটা কাঠি অথবা পাইপ দিয়ে চেপে চেপে একটার সঙ্গে একটা লাগিয়ে দিতে হবে। এতে করে যখন আমি এটাকে রোল তৈরি করব তখন আর ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার কাছে যেহেতু কাঠি নাই, তো আমি পাইপ দিয়ে, বাবুর জুসের পাইপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এভাবে রোল করে নেবেন, এতে করে একটা ফুলের মতো দেখা যাবে, গোলাপ ফুলের মতো একটা ডিজাইন চলে আসবে। এই যে দেখুন, একটা গোলাপ ফুলের ডিজাইন চলে আসবে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে মাছ থেকে কেটে নিব, এতে করে 2টা গোলাপ ফুল হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা গোলাপ ফুল, পাতা, মনের ইচ্ছা মতো যে কোনো আকার দিতে পারেন। তবে আমি কিন্তু কয়েকটি গোলাপ ফুল বানানোর পর রাফসান খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর তৈরি করতে দিবে না। এরপর আমি গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এটাকে গরম তেলে খুব ভালোভাবে ভাজি করতে হবে, লাল লাল করে। আর তারপর এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দুধ ভালোভাবে জাল দিয়ে একটু ঘন হয়ে আসলে এই পিঠার উপর ঢেলে দিতে হবে। আর এই পিঠাটাকে সর্বনিম্ন 2 ঘন্টা খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে, এতে করে খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর এই পিঠাটার নাম হচ্ছে দুধ পাকান পিঠা। তো
আপনাদের একটা টিপস দিই, যখন পিঠাটাকে ভাজি করবেন গরম অবস্থায় কখনো দুধের ভিতর দিবেন না। পিঠাটা ভাজি করে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর দুধের ভিতর দিবেন। এতে করে পিঠাটা কিন্তু খেতে খুবই নরম এবং সুস্বাদু হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।